ব্যাপার বলুন তো, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কেন ওপারে মানে বাংলাদেশে এত তোলপাড়? আপনারা হয়তো ভাবছেন ভারতের একটা রাজ্যের নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের এত মাথা ব্যথা কেন। ওয়েল, আজ আমরা ঠিক এই বিষয়টারই একেবারে গভীরে যাব। আজকের এই সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণে আমরা এমনভাবে প্রতিটি খুঁটিনাটি তথ্য কভার করব যাতে এই চ্যাপ্টারটা নিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক কাউকে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন না পড়ে। এটা শুধু ক্ষমতার লড়াই নয়, এটা পুরো অঞ্চলের সমীকরণ বদলে দেওয়ার মতো একটা ঘটনা। তো চলুন শুরু করা যাক। আজ আমরা মূলত 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব এই নির্বাচন নিয়ে ঢাকায় কেন এত উদ্বেগ। তারপর আসব সীমান্ত, অনুপ্রবেশ আর সিএ এর মতো চরম সেন্সিটিভ ইস্যুতে। এরপর তিস্তা চুক্তি আর জলবন্টন, আর সবশেষে আগামী দিনে ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। চলুন আমাদের প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক, নির্বাচনের প্রভাব এবং ঢাকার উদ্বেগ। ব্যাপারটা জাস্ট একবার ভাবুন, পশ্চিমবঙ্গ বিধানসভার 294টা আসন আর 6.5 কোটি মানুষের ভোট। এটা কিন্তু মানচিত্রের স্রেফ একটা দাগ নয়, এখানে রয়েছে গভীর সাংস্কৃতিক বন্ধন। রোজ পেট্রাপোল আর বেনাপোল বন্দর দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শিক্ষা, চিকিৎসা আর ব্যবসার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। মানে এপারে একটা পাতা নড়লে ওপারে তার হাওয়া তো লাগবেই, তাই না? এবার আসল টুইস্টটা দেখুন। 2021-এর ছবিটা একটু মনে করে দেখুন তো। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 213টা আসন আর বিজেপি 77টা, সাথে 38% ভোট। কিন্তু এখনকার এক্সিট পোলগুলো বলছে অন্য কথা। 15 বছরের পুরনো সরকারের সামনে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একটা ব্যাপক পরিবর্তনের আভাস মিলছে। আর ঠিক এইখানেই তৈরি হচ্ছে নতুন হিসেব নিকাশ, কারণ নতুন প্রশাসন এলে তাদের সীমান্ত নীতিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আর এই পরিবর্তনের সম্ভাবনাতেই ঢাকার ঘুম উড়েছে। বাংলাদেশের একজন সাংসদ আখতার হোসেন তো সরাসরি বলেই দিয়েছেন যে প্রতিবেশী দেশ থেকে মুসলিমদের তাড়িয়ে দিলে নতুন করে যে কোনো শরণার্থী সংকট তৈরি হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছেন তো, এটা সেই পুরনো রোহিঙ্গা সংকটের ভয়েরই একটা প্রতিধ্বনি। একটা স্বাধীন রাষ্ট্রের সাংসদ যখন এমন কথা বলেন, তখন বুঝতে হবে জল সত্যি অনেক দূর গড়িয়েছে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, সীমান্ত, অনুপ্রবেশ আর সিএএ বা ক্যা, অর্থাৎ মূল সংঘাতের জায়গাগুলো ঠিক কোথায়। অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা এখন একেবারে তুঙ্গে। এই যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সম্পূর্ণ আইনি লড়াই শুরু হবে এবং জমির একেবারে শেষ ইঞ্চি পর্যন্ত তারা উদ্ধার করবেন। এর পাশাপাশি 1950 সালের সেই পুরনো আইনগুলোকে কঠোরভাবে প্রয়োগ করার কথাও বলা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরনের কড়া বার্তাগুলো ঢাকার নীতিনির্ধারকদের রীতিমতো টেনশনে ফেলে দিয়েছে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো মাঠ পর্যায়ের এই ডেটা। শুনলে অবাক হবেন, সম্প্রতি ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। হ্যাঁ, 91 লক্ষ। আর এর মধ্যে প্রায় 65% হলেন মুসলিম। এই বিশাল সংখ্যাটা সিএএ নিয়ে সীমান্তের ওপারে যে গভীর ভয় আছে, সেটাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এত মানুষের নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন প্রতিবেশী দেশে তো একটা প্যানিক তৈরি হবেই। আর আন্তর্জাতিক বিশ্লেষকরাও কিন্তু ঠিক এই কথাটাতেই সায় দিচ্ছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বলছেন, পশ্চিমবঙ্গে যদি সরকার বদলায় তাহলে সীমান্তে কড়াকড়ি আরও বাড়বে। আর এর ফলে এই পুরো অঞ্চলের সাম্প্রদায়িক সম্পর্কের উপর একদম নতুন ধরনের একটা চাপ তৈরি হতে পারে। মানে এটা শুধু রাজনৈতিক ব্যাপার নয়, এটা একটা বড়সড় সামাজিক চ্যালেঞ্জও বটে। এবার আসুন দেখি গ্রাউন্ড রিয়ালিটি ঠিক কীরকম। এই ডেটাগুলো একবার খেয়াল করুন। মাত্র 8 মাসের মধ্যে, মানে মে 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে মোট 2479 জনকে জোর করে পোস্টব্যাক বা ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বিজিবি কিন্তু 120 জনকে আবার ভারতীয় বলেই দাবি করছে। পরিস্থিতি কতটা সিরিয়াস সেটা আসামের মুখ্যমন্ত্রীর একটা টুইট থেকেই পরিষ্কার, যেখানে বলা হয়েছে এক রাতে 20 জনকে পুশব্যাক করা হয়েছে। এর মধ্যে আবার এমন কিছু খবর আসছে যা শুনে হয়তো আপনিও চমকে যাবেন। অবৈধ পারাপার ঠেকাতে আন্তর্জাতিক মিডিয়ায় বেড়াহীন জলজ জায়গাগুলোতে সাপ আর কুমির ছাড়ার মতো অদ্ভুত প্রস্তাবের কথাও শোনা যাচ্ছে। সিরিয়াসলি? যদিও এই ধরনের চিন্তাভাবনা মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছে, কারণ এটা যে শুধু অবাস্তব তা নয়, নৈতিক দিক থেকেও প্রশ্নবিদ্ধ। আর এই সব নিয়েই শুরু হয়েছে সরাসরি কূটনৈতিক টানাপোড়েন।
ওই যে এক রাতে ২০ জনকে পুশব্যাক করার কথা বলছিলাম, ওই টুইটটাকে কেন্দ্র করে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানায়, এমনকি ভারতীয় দূতকেও তলব করে বসে। অন্যদিকে প্রাক্তন ভারতীয় কূটনীতিকরা আবার বলছেন যে বাংলাদেশের এই প্রতিক্রিয়াটা নাকি একেবারেই অপ্রয়োজনীয়, কারণ অবৈধ অভিবাসন তো একটা বাস্তব সমস্যা। দুই দেশ যে এই একটা ইস্যুকে সম্পূর্ণ আলাদা দুটো লেন্স দিয়ে দেখছে, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। চলুন এবার যাই তৃতীয় পর্বে। এতক্ষণ তো রাজনীতি আর সীমান্ত নিয়ে কথা বললাম, এবার আসি এমন একটা কথায় যার উপর সরাসরি মানুষের জীবন নির্ভর করে, তিস্তা চুক্তি আর জল বন্টন। জলের ব্যাপারটা কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে পুরো আটকে আছে। ২০১১ সাল থেকে রাজ্য সরকারের বিরোধিতায় তিস্তা চুক্তি ঝুলে আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আসল অ্যালার্ম বেলটা বাজছে অন্য জায়গায়। ২০২৬ সালের ডিসেম্বরে কিন্তু গঙ্গা চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, হাতে সময় একদম কম। আর এই টাইমারটা দুই দেশের শীর্ষ নেতৃত্বের ওপর মারাত্মক একটা প্রেশার তৈরি করছে। এখানেই তৈরি হয়েছে একটা অদ্ভুত ভূ-রাজনৈতিক ধাঁধা, বা বলা যায় ট্রেড অফ। যদি বিজেপি সরকার আসে তবে হয়তো তিস্তার জট খুলবে, কিন্তু এদিকে আবার সীমান্তে কড়াকড়ি আর সিএএ নিয়ে উত্তেজনা বাড়বে। আবার উল্টো দিকে যদি তৃণমূল সরকারই থাকে তবে সীমান্তে হয়তো বর্তমান পরিস্থিতিটাই বজায় থাকবে, কিন্তু জলের ওই পুরনো সমস্যাটা থেকেই যাবে। মানে নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, বাংলাদেশের জন্য একটা কঠিন চয়েস কিন্তু অপেক্ষা করে আছে। তাহলে সব মিলিয়ে ঢাকা আর দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ কি? চলুন শেষ পর্বে আমরা এটাই দেখব, নতুন স্বাভাবিকের সাথে মানিয়ে নেওয়ার লড়াই। আমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ভারত যখন নির্বাচনে মেতে, বাংলাদেশ নিজেও তখন একটা বিশাল রাজনৈতিক পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর সেই চরম অস্থিরতার সময় কাটিয়ে সবেমাত্র ফেব্রুয়ারিতে বিএনপি বিপুল ভোটে জিতে নতুন সরকার গড়েছে। তাদের এখন প্রথম কাজই হল ভারতের সাথে বন্ধ থাকা ভিসা এবং কমে যাওয়া বাণিজ্যটা দ্রুত স্বাভাবিক করা, কারণ অর্থনীতিকে তো বাঁচাতে হবে। তো এত সব বিশ্লেষণের একেবারে শেষে এসে আমাদের সামনে ৪টে একদম সলিড প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। ১. বাংলাদেশ কি শেষমেশ তিস্তার জল পাবে? ২. সীমান্তে এই পুশব্যাক কি আরও বাড়বে? ৩. সিএএ নিয়ে এই যে এত ভয়, সেটা কি সত্যিই বাস্তবে পরিণত হবে? আর ৪. ঢাকা দিল্লির সম্পর্ক কি এবার উষ্ণ হবে নাকি আরও বরফের মতো ঠান্ডা হবে? এই রাজ্যের নির্বাচনের ফলাফলই কিন্তু এই সবকটা প্রশ্নের উত্তর দেবে। মোদ্দা কথাটা হল, পুরনো স্থিতাবস্থার দিন একেবারেই শেষ। কে জিতল আর কে হারল সেটা বড় কথা নয়। বড় কথা হল এই অঞ্চলের পুরো সমীকরণটাই চিরস্থায়ীভাবে বদলে যাচ্ছে। পুরো অঞ্চলকে এখন এই নতুন নিয়মের সাথে মানিয়ে নিতেই হবে। এই বিস্তারিত শিক্ষামূলক চ্যাপ্টারটি নিখুঁতভাবে তৈরি করতে এবং আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য শিবারিটি এডুকেশন এবং শুভাদীপ সিনহা অর্থাৎ শুভদীপ সিংহ স্যারের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখবেন, অভ্যন্তরীণ রাজনীতি যখন এইভাবে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যায়, তখন কি প্রতিবেশী দেশগুলো সত্যি সত্যি কোনো স্বাধীন নীতি নিতে পারে? ভাববেন। ভালো থাকবেন সবাই।